আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের প্রত্যাবর্তনের লজ্জা, লিখেছেন আল মাহমুদ কবিতাটি থেকে। এই কবিতার সকল খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে সকল লাইনগুলো সম্পর্কে আমরা জানবো এবং এর ভাবার্থ সম্পর্কেও আমরা জেনে নিব। চলো শুরু করি। প্রথমে আমরা একটু কবি পরিচিতিটি দেখে নিই। প্রত্যাবর্তনের লজ্জা লিখেছেন আল মাহমুদ। অনেক সুন্দর একটি লেখা, তোমরা পড়ে দেখো। সংলাপ ও গল্পের ঢঙে রচিত হয়েছে এই কবিতাটি এবং এই কবিতাটি নেওয়া হয়েছে কবির সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে। এগুলো একটু জেনে নিবে, গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো একটু ভালোভাবে দেখে নিবে। আল মাহমুদ জন্মগ্রহণ করে 1936 খ্রিস্টাব্দে 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইখাল গ্রামে। দীর্ঘদিন তিনি সাংবাদিকতার পেশায় জড়িত ছিলেন এবং দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। পরে বাংলা শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালক পদ থেকে অবসরে যান। এই জগতে যন্ত্রণাদায়ক শহর জীবন নিয়ে নয়, তিনি শহর জীবন নিয়ে লিখেননি, তেমন লিখেছেন বেশি গ্রামীণ জীবন এবং স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রামীণ জীবন নিয়ে। তার কবিতার মূল বৈশিষ্ট্য ছিল এগুলো: গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ কাব্যভাষা সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা, দুলে ওঠা, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বক্তিয়ারের গোড়া, আরব্য রাজনীর রাজহাঁস। শিশুতোষ কিছু কাব্যগ্রন্থ ছিল, সেগুলো হলো পাখির কাছে ফুলের কাছে, উপন্যাস ছিল ডাহুকি, কবি ও কোলাহল। এছাড়া এখানে আরো কিছু রয়েছে: আগুনের মেয়ে, এগুলো তোমরা একটু দেখে নিবে। ছোট গল্পের মধ্যে রয়েছে পানকড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, এরপরে হলো গন্ধবণিক, এগুলো তোমরা একটু দেখে নিবে ভালো করে। তিনি 2019 সালে 15 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি, এটি হলো এই কবিতার প্রথম লাইন। এই কবিতায় চরণ সংখ্যা রয়েছে 35টি। সংলাপ ও গল্পের ঢঙে রচিত এই কবিতা। সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি। 7টি চরিত্রের কথা এখানে বলা হয়েছে। চলো আমরা কবিতাটি একটু দেখে নিই। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণ আলোর সংকেত। এখানে নীল বর্ণ বলতে বোঝানো হয়েছে ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। এখানে প্রধানত বলা হয়েছে কবি অনেকের সাথে শহরে যেতে চেয়েছেন, কিন্তু তিনি স্টেশনে আসতে দেরি করে ফেলায় ট্রেন ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। কবি যাদের সাথে যাওয়ার কথা ছিল তাদের তো ট্রেন ছেড়ে দিয়েছে এবং তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে কবিকে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তো তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। কবি যখন বাসা থেকে বের হচ্ছিল তখন তার বাবা তাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, না হলে গাড়ি চলে যাবে। আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো এমনই থাকিস। আমার ঘুম পেল, এক নিস্তব্ধ নিদ্রায় আমি নিহত হয়ে গেলাম। কবি বেশিরভাগ রাতে রাত জেগে বই নিয়ে বসে থাকে, তাই তার মা বলেছিল যে আজ রাতও না হয় বই নিয়ে বসে থাকবি। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। এখানে তার ভাই বোনদের কথা বলা হয়েছে, তার মধ্যে একজন হলো জাহানারা। কবি তার ভাই বোনদের সম্পর্কে বলছেন, অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরাদ আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না, আর আমি এদের ভাই। তাহলে এখানে যে ওর ভাই বোনদের কথা বলা হয়েছে, কার কি বৈশিষ্ট্য ছিল এগুলো ভালো করে দেখে নিবে, পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। জাহানারা ট্রেন ফেল করে না। ফরাদ আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছায়। লাইলি মালপত্র তুলে নিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা শুনলে ভাত পর্যন্ত খায় না। 7 মাইল হেঁটে শেষ রাতে গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। এখানে দেখো কুয়াশাকে সাদা পর্দার সাথে কুয়াশার বৈশিষ্ট্য দিয়েছে সাদা পর্দা। সাদা বানানটি একটু দেখবে তোমরা ভালো করে। শিশির আমার পাজামা ভিজে যাবে, শিশিরে কবির পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শিশির বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতো হঠাৎ লাল সূর্য উঠে আসবে।
সূর্যের রং এখানে লাল ধরা হয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখবে। পরাজিতের মতো আমার মুখের ওপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী। ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান। দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা এবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবে, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তাহলে তার বাবা কি পড়েছিল তা একটু দেখে নিবে। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসেই ফেলবেন, ভালোই হলো তোর ফিরে আসা। তুই না থাকলে ঘর বাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো। এখানে প্রধানত হলো যে মা, শেষে মা বলতে বুঝিয়েছেন প্রকৃতির প্রতিমূর্তি, মানে নিজের এলাকা বা নিজের গ্রামীণ জীবনের প্রতি যে ভালোবাসাটা। শব্দার্থগুলো তোমরা দেখে নিবে। আমরা চলে যাব পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতি। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সংলাপ এবং গল্প বলার ঢঙে কবিতাটি রচিত। এছাড়া এখানে যে লেখাটা রয়েছে এটি হলো কবিতার বৈশিষ্ট্য, মানে কবিতায় কি বলা হয়েছে তার সার বা মূল কথা হলো এটি। এই লেখাটুকু যদি তোমরা ভালো করে পড়ো তাহলে সৃজনশীল আনসার করতে খুবই সহজ হবে। এছাড়াও এখানে কয়েকটি লাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজের আটচালা ঘর। এরপরে এখানে মা একই সঙ্গে প্রকৃতির প্রতিমূর্তি হিসেবেও দেখানো হয়েছে।